নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গত দুদিন ধরে আমি রামভাই স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রভুর ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের শিলং যাত্রা নিয়ে আপনাদেরকে বলছিলাম। আজকের পর্ব আমার সেই শিলংয়ে ঠাকুরের সঙ্গে থাকাকালীন তাহাদের যে অভিজ্ঞতার কথা সেই নিয়েই আজকের পর্ব। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণের গ্রন্থ থেকে ফণীন্দ্রবাবুর কথায়। আমরা ধীরে সুস্থে কাজ করতে আরম্ভ করিলাম। ঠাকুর পায়খানায় গিয়া জলের কলে হাত মুখ ধুয়ে আসিলেন। তারপর ভোগ দিলাম। তিনি বলিলেন, এখন আপনারা হোটেলে গিয়া আহার কইরা আসেন। সবাইকে প্রসাদ দিলাম। ইতিমধ্যে তাহারা হাত মুখ ধুইয়া প্রত্যেকে ঘরের মেঝেতে বিছানা পাতিয়া রাখেন। হোটেলে গিয়া সকলে আহার করিয়া ঘণ্টাখানিক পরেই ফিরিয়া আসিলাম। ঘরে গিয়া প্রমোদবাবু বলিলেন, ফণি, তোমার বিছানা ঠাকুর ঘরে অপর চৌকিতে নিয়া সেখানে ঘুমাও। আমরা সকলে এই ঘরের মেঝেতে রাখা বিছানায় ঘুমাবো। আমি বিছানা লইয়া ঠাকুর ঘরের অপর চৌকিতে পাতিলাম। এক গ্লাস জল ঢাকনি দিয়া গামলা সমেত টেবিলের উপর রাখিলাম। হ্যারিকেনের আলো মৃদু করিয়া ঠাকুরকে শয়ন করিতে বলায় ঠাকুর শয়ন করিলেন। আমি মালসি কম্বল ও লেপ ঠাকুরের গায়ে দিয়া অপর চৌকিতে ঘুমায়া পড়িলাম। ভোর 5টায় জাগিয়া তাকিয়া দেখি ঠাকুর লেপ গায়ে দিয়া বসিয়া আছেন। আমি শয্যা ত্যাগ করিলে ঠাকুর বলিলেন, আমি প্রাতকৃত্য সমাধা কইরা আসছি। কিছু সময় পর এক দুধ বিক্রেতা দুধ লইয়া আসিয়া আমাকে বলিল, ইন্দ্রনাথবাবু প্রতিদিন 1 সের দুধ দিয়া যেতে বলেছেন, দুধ রাখবার জায়গা দিন। গুরুজনরা জলযোগ অন্তে বাজারে গিয়া নানা রকম ফল, একটি নতুন হ্যারিকেন ও একটি নতুন বালতি আনিলেন। প্রতিদিন বৈকালে ঠাকুর সহ সকলে বাহির হইয়া 1 ঘণ্টা 1.5 ঘণ্টা বেড়াইয়া বাসায় ফিরতাম। চতুর্থ দিন ভ্রমণে বাহির হইলে ঠাকুর সকলের আগে হাঁটিতেছেন, আমরা তাহার অনুগমন করিতেছি। ক্রমে শহর ছাড়িয়া জঙ্গলাকীর্ণ সংকীর্ণ পায়ে চলা পথে অতি দ্রুতবেগে হাঁটা শুরু করলাম। আমরা সমভাবে ঠাকুরের সঙ্গে হাঁটিতে না পারায় পেছনে পড়িয়া গেলাম। পথ আঁকাবাঁকা, ঠাকুরকে দেখাই যায় না। কোনো প্রকারে ঠাকুরের নিকটবর্তী হইলে ঠাকুর পুনরায় চলিতে থাকেন। ঠাকুরের পথ চলার রকম দেখিয়া আমাদের সকলের মনে হইয়াছে এই সকল স্থান ঠাকুরের পূর্ব পরিচিত, নতুবা এইভাবে অজানা অচেনা পথে এরূপ দ্রুত চলা কাহারও পক্ষে সম্ভব নয়। 1 ঘণ্টা অধিক সময় এইভাবে পথ অতিক্রম করার পর এক ঘন সন্নিবিশিষ্ট পাইন বনে উপস্থিত হইয়া পাইন গাছের নিচে বসিয়া আমাদিওকে ঠাকুর বসিতে বলিলেন। আমরাও বসিলাম। ঠাকুর আমাদিওকে বলিলেন, দেখেন কি মনোরম পাইন বাগান, সাধন ভোজনের অনুকূল স্থান। এই স্থানে কিছু সময় নাম কীর্তন করলে ভালোই হয়। আপনারা সকলে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে নাম কীর্তন করেন, হাততালি দিয়া কীর্তন করেন, আমি শুনি। হায় রে কপাল, প্রমোদবাবু, বড়দা ও আমি ব্যতীত অপর কেউই কীর্তন করতে পারেন না, আর ঠাকুর কিনা আমাদের সকলকে সমবেতভাবে হাততালি দিয়া কীর্তন করতে বলছেন। এই স্থানে কিছু সময় নাম কীর্তন করে আমরা সকলে বসিলাম। পরস্পর দিয়ে তাকায়া দেখতেছি। ঠাকুর বলিলেন, বসে আছেন কেন, কীর্তন শুরু করেন। প্রমোদবাবু কীর্তন শুরু করলেন। প্রমোদবাবু, বড়দা ও আমি তাল মতোই হাততালি দিয়া কীর্তন করতেছিলাম, কিন্তু অন্যদের কণ্ঠস্বরে ও হাততালিতে বড় গোলযোগ ছিল। তবু কীর্তন করিতেছি উচ্চস্বরে, উপায় নাই। এদিকে ঠাকুর প্রস্তর পুত্তলিকাবৎ বসিয়া আছেন। এইভাবে 45 মিনিট কীর্তনে হাঁপায়া উঠিলাম। সকলে হাঁপাইতে হাঁপাইতে কীর্তন করিতেছি আর ঘন ঘন ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিতেছি। সকলে বড়ই কষ্ট হইতেছিল। অন্তর্যামী আমাদের অন্তরে ব্যথা জানিয়া হঠাৎ চক্ষু উন্মিলনপূর্বক এক দৃষ্টে পাইন বনটির দিকে তাকায়া অভয় হাত ঊর্ধ্বে উঠাইলেন। প্রায় 5 মিনিট পর দৃষ্টি ফিরিয়া বলিলেন, কীর্তন বন্ধ করেন, সুন্দর কীর্তন হয়েছে। প্রমোদবাবু হাঁপাইতে হাঁপাইতে বলিলেন,
বাবা, কীর্তন যেমন সুন্দর হয়েছে, আমাদের অবস্থাও তেমন কাহিল হয়েছে। ঠাকুর বললেন, কেন, আপনাকেও কি খুব কষ্ট হয়েছে? প্রমোদবাবু বললেন, না না বাবা, কীর্তনের সময় কষ্ট খুব হয় নাই, এখন হাঁপির টানে মরি আর কি। এই কথায় আমরা সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলাম। ঠাকুর হাসিয়া বলিলেন, চলেন এবার ফেরা যাও। ধীরে সুস্থে হাঁটিয়া সন্ধ্যার পূর্বে বাসা আসিয়া পৌঁছালাম। ঠাকুর নিজ কলে যাইয়া হাত পা মুখ ধুয়ে আসিলেন। আমরা সকলে প্রমোদবাবুকে বলিলাম যে আজ রাত্রিতে আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করিবেন সেদিন ওই বাসা হইতে এত তড়িঘড়ি করিয়া আসিয়া পড়িয়াছিলেন কেন, আর আজই বা এত দূর জঙ্গলাকীর্ণ পাহাড় অতিক্রম করিয়া ওই পাইন বনটিতে যাইয়া কীর্তন করাইলেন কেন। প্রমোদবাবু বলিলেন, রাতে আমরা আহার করে এসে জিজ্ঞাসা করব। রাত্রি 9টায় ভোগ দিয়া ঠাকুরকে বলিয়া আমরা হোটেলে আহার করিয়া প্রায় 10টায় ফিরিলাম। ঠাকুর বসিয়া আছেন। সকলে যাইয়া ঘরের মেঝেতে বসিলে ঠাকুর বলিলেন, রাত 10টা হইছে, ঘুমাইবেন না? আজ ভালো ঘুম হইব। প্রমোদবাবু বললেন, ঘুমাবো, আজ বড় শ্রান্ত হয়েছে, চিৎকার দেওয়াতে গলাটাও টনটন করে ব্যথা করছে। ঠাকুর বললেন, চিৎকার আবার দিলেন কোনখানে? প্রমোদবাবু বলেন, ওই যে পাইন বনে। ঠাকুর বলেন, কীর্তন করছিলেন, চিৎকার নয়। এই কীর্তন ত্রিভুবনের মঙ্গল বিধান করে। প্রমোদবাবু বললে, এখন বুঝেছি, আজ ত্রিভুবনের মঙ্গলের জন্যই কীর্তন করেছি। ঠাকুর বললেন, হ তাই। কীর্তনের দ্বারা কি মঙ্গল সাধন হয় আপনারা দেখতে পান না? দেখতে পাইলে বুঝতে পারতেন। প্রমোদবাবু বললে, সেদিনও বাসা থেকে আমাদেরকে এত তাড়াহুড়ো করে নিয়ে চলে এলেন কেন, তাহা তো বুঝতে পারলাম না। ঠাকুর বললেন, ওই স্থানটি ভালো নয়, ওই স্থানে থাকলে অমঙ্গল হইত, সেই জন্যই চলিয়া আইসি। প্রমোদবাবু বললেন, পরম মঙ্গলময় ঠাকুর আমাদের সঙ্গেই তো রয়েছেন, আমাদের অমঙ্গল করার সাধ্য কারও নাই। ঠাকুর বললেন, এই কথায় অটল বিশ্বাস থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। এখন ঘুমান গিয়া। আমরা যাইয়া ঘুমায়া পড়িলাম। ঠাকুর প্রতিদিন অপরাহ্নে আমাদেরকে লইয়া ভ্রমণে বাহির হইতেন। কোনোদিন শিলং পাহাড়ে বিভিন্ন রাস্তায় ভ্রমণ করিতেন, কোনোদিন ভ্রমণ করতে করতে শহর ছাড়িয়া বন জঙ্গলাকীর্ণ পথে অতি কষ্টে দূরে নিবিড় পাইন বনে গিয়া কীর্তন করাইতেন। ঠাকুর কীর্তনকালে যেন এই জগতে নাই, এভাবে প্রায় 8 ঘণ্টা বসিয়া থাকিতেন। আমরা প্রথম দিনের ন্যায় উচ্চস্বরে কীর্তন করিয়া হয়রান হইয়া বাসায় ফিরিতাম। এইভাবে 2-1 দিন পর পর বিভিন্ন পার্বত্য কণ্টকাকীর্ণ অঞ্চলে 10টি পাইন বনে লইয়া গিয়া ঠাকুর কীর্তন করাইয়াছেন। ওই সকল পাইন বনে যাইবার সময় ঠাকুরের চলনভঙ্গি অতি অদ্ভুত ও আশ্চর্যজনক ছিল, না দেখিলে বিশ্বাস করা অসম্ভব। আমরা শিলং পৌঁছাবার 28 দিনের মধ্যে মোট 10টি পাইন বন পরিক্রমা শেষ হইল। ওই দিন রাত্রিতে ঠাকুর বলিলেন, এইখানে আইসা আমার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে, আপনারা কি বলেন? সকলেই সম্মতি জ্ঞাপন করিতেন। জয় রাম, জয় গোবিন্দ।